আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজে। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন সরকার প্রধান। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট এবং বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেন তারা। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় সরকার। প্রত্যেকে যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিরোধী দলের আপত্তির মধ্যেও সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল দুটি পাশ করা হয়েছে। সকালে জাতীয় সংসদের অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি অধিবেশনে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিলটি আজকে পাশ না করে স্থগিত করার দাবি জানিয়েছিল সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, কিন্তু কণ্ঠভোটে সেটি নাকচ হয়ে যায়। এক সত্যের বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়। ৭১-এর মূলনীতি বলে ৭১-এর আদর্শ। সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল, যেখানে বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বেলা ২:৩০টায় মে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সকল প্রতিশ্রুতি আবারও তুলে ধরা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। পূর্ব প্রস্তুতির সংবাদ সম্মেলনে এদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসে শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরে সরকারের কাছে তার সমাধানের দাবি জানানো হবে বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর ২:৩০টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে আজ গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এসব প্রার্থী কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এর আগে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এ তথ্য জানান। তবে সংশ্লিষ্ট আসনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা 2 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। সেলিনা হায়াত আইভীর আরও 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এদিকে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গত 7 মার্চ শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাজায় ইমি সহ কয়েকজন। পরে ডাকসুর নেতারা ইমিকে ধরে নিয়ে গিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বিশেষ করে কিশোরগঞ্জে গত 36 ঘন্টার বৃষ্টিতে প্রায় 4,500 হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। একই অবস্থা সুনামগঞ্জ ও নেত্রকোনায়। আকস্মিক বন্যার আশঙ্কায় আধা পাকা ধান কেটে ফেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। কিশোরগঞ্জের হাওড় জুড়ে এখন শুধুই হাহাকার। গত 24 ঘন্টায় জেলায় 160 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে প্রায় 4,500 হেক্টর বুড়ো জমি। যে ধান কয়েকদিন পরই ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তোলয়া। এখন কি করি, কেমনে কি করি? পানির তলে ডুবে গেছে, অনেক কাটায় গাড়িয়ে নেওয়ায় আনে, আমাদের দুইটা হয় বোন। ক্ষতিগ্রস্ত জমি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা যথাযথভাবে পূরণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এদিকে সুনামগঞ্জেও পরিস্থিতির অবনতি হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-3 কের খারছি, শুকাইতেও পারি না, বাড়ি পচা যার ওখানে খামলা লাগে ক্ষেত খারাইতেও পারি না, খুব কষ্ট আছে। এখন বাচ্চা কাচ্চা চলতাম গিলা কয় এই ধান মান ক্ষেত করছিলাম, ওখান রেন্দি মুকিলা আর খাই মই কিলা, বাচ্চা কাচ্চাই ভাল মুকিলা। নেত্রকোনার চিত্র আরও ভয়াবহ। কংস নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা, খালিয়াজুড়ি ও মদন উপজেলার নিম্নাঞ্চলের আধা পাকা ধান তলিয়ে গেছে। নোয়াখালীর সেনবাগে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের পাকা বোরো ধান। বৃষ্টির কারণে একদিকে ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে কয়েক গুণ বাড়তি মজুরিতে দিশেহারা কৃষক। উপজেলা কৃষি বিভাগ বলছে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও টানা বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে বৃষ্টি কমায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও রাজনগরে নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এ জেলায় বড় কোনো বন্যার আশঙ্কা নেই। লিওন আজাদ, RTV। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, গত 36 ঘন্টার বৃষ্টিতে কিশোরগঞ্জের হাওরগুলোর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কিন্তু চোখের সামনে তলিয়ে যাচ্ছে হেক্টরের পর হেক্টর জমি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে হঠাৎ বৃষ্টির পানি বৃদ্ধি আর উজানের ডলে ইতিমধ্যে প্রায় 4,500 হেক্টর জমি পানির নিচে চলে গেছে। তবে এমন দুর্যোগের মধ্যেও থেমে নেই কৃষকের সংগ্রাম। সম্বল বাঁচাতে দিন রাত এক করে তারা ধান কাটার আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। কয়েকজন কৃষকের সাথে কিন্তু আমার কথা হয়েছে, তারা বলছেন যে চলতি মৌসুমে কিন্তু ফলন ভালো হয়েছে, কিন্তু হঠাৎ পানি বৃদ্ধি হওয়ার কারণে তারা একটি বড় বিপদের সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই তারা কিন্তু ফসল হারিয়েছেন, আবার কেউ শেষ মুহূর্তে যা পারছেন তা তুলে আনার কিন্তু চেষ্টা করছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে প্রতি বছর হাওর অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি থাকে, কিন্তু এবারের পানি বৃদ্ধি কিছুটা অপ্রত্যাশিত হয়। প্রস্তুত সুযোগ কম ছিল, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু বেড়েছে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে কৃষি বিভাগের যে পরিচালক রয়েছে তার সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে তাদেরকে সরকারি প্রণোদনার আওতায় এনে তাদের ক্ষতিপূরণ কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।
তো কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। ধন্যবাদ নাইম। এদিকে দেশের অন্তত 9টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করতে পারে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটনকে তারই দুলাভাই আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন হত্যা করিয়েছে বলে দাবি করেছেন মামলায় অভিযুক্ত আরেক সন্ত্রাসী পিচ্চি হেলাল। সঠিক তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ইমন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। কোরবানির পশুর হাট নিয়ে দ্বন্দ্বে এ হত্যার দাবি টিটনের ভাইয়ের। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আরও জানাচ্ছেন এআর বাদল। মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় খুন হন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। তার খুন হওয়ার পরেই বের হতে থাকে শীর্ষ সন্ত্রাসীদের নানা তথ্য। খুনের পর টিটনের ভাই সাইদ আক্তার রিপনের পাশে থাকা ব্যক্তি গণমাধ্যমে জানান কারা টিটনকে হত্যা করতে পারে। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। এই শিডিউলটা কিনে নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই ব্যক্তির বক্তব্যকে সমর্থন জানান টিটনের ভাই সাইদ আক্তার রিপন। যে নামগুলো বললো এরা এই নিয়ে দ্বন্দ্ব, অথবা আপনি যেটা বললেন যে এই যে জোসেফ, হ্যাঁ, এই দুটোর হতে পারে। গণমাধ্যমে বক্তব্য দেয়া ওই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলেন পিচ্চি হেলাল। যে ছেলেটা পাশের থেকে বক্তব্য দিচ্ছে সেই ছেলেটা তো পরিবারের কেউ না, ইমন গ্রুপের সদস্য এই ছেলে। এই ছেলে কেন এদিকে এসে বক্তব্য দিবে? আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত, এটা 100-এর উপর 100% কনফার্ম। এবং ওর লোক কারা কারা জড়িত সব আপনি তদন্তে পাবেন। মামলার এজাহারেও দাবি করা হয় খুনের পেছনে কুরবানির পশুর হাট নিয়ে শীর্ষ সন্ত্রাসী এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহান রনি ওরফে ড্যাগার রনির সঙ্গে বসিলা পশুর হাট নিয়ে দ্বন্দ্বের কথা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন পিচ্চি হেলাল। শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনকে মারতে চায়, সে জায়গায় আমি এজাহার করতে আসামি হলাম কিভাবে? ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। তিনি নিজের বক্তব্যে আরেক শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে এ ঘটনায় নির্দোষ দাবি করেন। টিটনের বোন জামাই অপরাধ জগতের নিয়ন্ত্রক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের অপরাধের ফিরিস্তি তুলে ধরেন পিচ্চি হেলাল। দুর্দণ্ড প্রতাপের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে ইমন একমাত্র। মিরপুরে ফরেস্টার গ্রুপ, আর এদিক থেকে একদম পুরান ঢাকা পর্যন্ত যদি ধরেন আপনি, তাহলে ইমন। আর সেই জায়গায় জোসেফ এখন টোটালি সিন আউট, তাহলে ওর নাম এখানে আসার তো প্রশ্নই আসে না। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, তারা চেষ্টা করছেন হত্যার সাথে কারা জড়িত তা বের করতে। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। 24-এর 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তির পর অপরাধ জগতে তাদের সক্রিয় হওয়ার খবর নানাভাবে গণমাধ্যমে উঠে আসে। এ বিষয়ে জনমনে ভীতি তৈরি হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি ওঠে। এআর বাদল, RTV, ঢাকা। বাইরে তালাবদ্ধ জাদুঘর, ভেতরে চলছে নিয়োগের অস্বচ্ছ কার্যক্রম। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ভাইভা, লিখিত পরীক্ষা ছাড়াই চাকুরি, আর লাখ টাকার বিনিময়ে মিলছে সরকারি পদ। জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ প্রক্রিয়া ঘিরে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের শেষ পর্ব আজ। চিত্রটি রাত 8টার 2026 সালের 26শে জানুয়ারির জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সের সিসিটিভির ফুটেজ। তাতে দেখা যায় 20 থেকে 25 জন ব্যক্তি একে একে একটি কক্ষে প্রবেশ করছেন, কিছু সময় পর আবার বের হয়ে আসছেন।
প্রশ্ন হলো জাদুঘর বন্ধ হওয়ার পর রাতের বেলায় কেন এই কার্যক্রম? অনুসন্ধানে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় 28শে জানুয়ারি, কিন্তু তার দুদিন আগেই 26শে জানুয়ারি রাতে একদল চাকরি প্রত্যাশী অংশ নেন ভাইবা পরীক্ষায়। এদের অনেককেই দিতে হয়নি কোনো লিখিত পরীক্ষা। আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই ভাই, আমি পরীক্ষা দিয়ে চলে আসছি, এরপরে আমি আর জানি না আপডেট। যদি না করেন তাহলে যেই সার্কুলার হয় 28 তারিখ, আপনারা 26 তারিখ কিভাবে পরীক্ষা দিবেন? এখন ওইখানে আমি বলি, এখানে তো শহীদ পরিবার ছিল ভাই, ওইখানে ম্যাক্সিমাম হচ্ছে কারা আহত বা শহীদ পরিবারের জুলাই যোদ্ধারাই বেশি ছিল এখানে। এখন আপনার একটা অথরিটি কিভাবে পরীক্ষা নেবে, আমি ক্যান্ডিডেট হিসেবে আনসার আমি কিভাবে দেবো সেটা আমরা বলেন। শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের নিয়োগ নিয়েও মিলেছে দুর্নীতির অভিযোগ। নির্বাচনের আগে তড়িঘড়ি করে নিয়োগ দেয়া হয়েছে 53 জনকে। অনুসন্ধানে পাওয়া একটি অডিওতে শোনা যায় 13 লাখ টাকার বিনিময়ে নিশ্চিত করা হচ্ছে চাকরির। এই প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রেজিস্ট্রেশন সহকারী ও মহাপরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তি সুমন মিয়ার বিরুদ্ধে। 13 টাকাতে বলে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু বেশিও লাগতে পারে। এটা কি পরীক্ষায় পাস হতে হবে নাকি পরীক্ষায় পাস না করলেও চলবে? টোটাল প্যাকেজ। অভিযোগ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন সুমন মিয়ার আপন ছোট বোনও। 13 লাখ টাকার বিনিময়ে চাকরি, এই বিষয়টা নিয়ে আপনাকে একটু জানতে চাচ্ছিলাম। সিবিএর সাধারণ সম্পাদক অর্থাৎ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। জি, আমাদের কিন্তু একটা অপোজিশন পার্টি আছে রাজনীতি সূত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিপক্ষ একটা অপপ্রচার চালাইতে পারে। এখন ময়মনসিংহে কি আপনার বোনের পোস্টিং? হ্যাঁ, ময়মনসিংহ পোস্টিং দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তাহলে তো নিজ জেলায় হলো না? না, নিজ জেলায় না, আমাদের এটা হচ্ছে কি এখানকার এখানে যোগদান এখান থেকে পরবর্তী কর্তৃপক্ষ যে শাখায় দিবে বা যে দিবে করবে, সেখানে আমাদের যাইতে বাধ্য। এসব অভিযোগের বিষয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। বেলা 11:30টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আমুলিয়া এলাকায় এখন পর্যন্ত কয়টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং আগুন লাগার কোনো কারণ জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত প্রায় 8টি ইউনিট এখানে কাজ করেছে, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 10টি ইউনিট উপস্থিত হলেও 8টি ইউনিটে এই আগুনটি নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে এটি 12:30 এই আগুনটি অগ্নিপাত শুরু হয় এবং তারপরেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। এবং এই কারখানাটি মূলত একটি প্যাকেজিং কারখানা ছিল, যেই কারখানাটিতে বিপুল পরিমাণ প্যাকেজিং স্টোর করে রাখা হয়েছিল এবং এর পাশাপাশি কিন্তু প্যাকেজিংয়ের কাজ ব্যবহার যে রং এবং বিভিন্ন ধরনের যে কেমিক্যাল, সেগুলো কিন্তু অনেকগুলো মজুদ ছিল, যার কারণে কিন্তু ছোট্ট একটি আগুন থেকে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু রূপ নেয়। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু 2 জন আহত হয়েছে এখানকার যারা শ্রমিক ছিল তাদের মধ্যে। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কিন্তু 8টি ইউনিট এখানে কাজ করছে। তবে প্রায় 1:40 নাগাদ কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং এখনও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু অগ্নি নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে
বলে আমরা দেখতে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি বিষয়ে জানানো হয়েছে যে এই যে এই কারখানাটি কিন্তু কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং সেটি কিন্তু কোনো অনুমোদনও এটি ছিল না বলে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগুন সূত্রপাত হচ্ছে, সেখানে কিন্তু আবারও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে যেই কারখানাটিতে আগুন সেটি কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ না হলেও নির্বাপনের চেষ্টা এখন পর্যন্ত চলছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে কি পরিমাণ এখানে ক্ষতি হয়েছে সেটি ফায়ার সার্ভিস হয়তো বা তাদের তদন্তের মাধ্যমে জানাবে। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস ব্রিফ করবে আমাদের এখানে। ব্রিফ করলে কিন্তু আমরা জানতে পারবো যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং হচ্ছে সূত্রপাত কীভাবে হয়েছিল সেটি আমরা জানতে পারবো। এছাড়া কিন্তু হচ্ছে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেই কারখানাটির কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে অগ্নি নিয়ন্ত্রণের জন্য। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আমুলিয়া অগ্নিকাণ্ড দুর্ঘটনা এলাকা থেকে সর্বশেষ। সাদিয়া। ধন্যবাদ রহিম। ঢাকার ধামরাইয়ে তেল কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ড্রামে তেল সরবরাহে কড়াকড়ি থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরেও দেখা দিয়েছে তীব্র ডিজেল ও অকটেন সংকট। চাহিদা মতো তেল না পাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানা ও গণপরিবহনে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন চালকরা। পনেরো দিন থেকে আমি তেল পাই না, সিরিয়ালে আসি থাকি দেখি তেল শেষ। যারা সিন্ডিকেট করছে তারাই এই পাম্পে এই জটিলতা বিভিন্ন মানে যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।